আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আজকের মধ্যে আমাকে বিয়ে না করলে বুড়িগঙ্গায় তোমার লাশ ভাসবে। ক্যাম্পাস ভর্তি মানুষের সামনে দাঁতে দাঁত চেপে বলল সজল। টিনা নির্বিকার ভঙ্গিতে বলল, তাই বুঝি? তা আমি মরে গেলে বিয়েটা করবে কাকে? টিনার দৃষ্টির উদাসীনতায় মুহূর্তেই শূন্যে মিলিয়ে গেল সজলের পূর্বের সকল জেদ। সজল যথাসম্ভব নরম গলায় বলল, ত্রিনা, তুমি কেন বোঝো না যে তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না? টিনা বিরক্ত গলায় বলল, আর তুমি কেন বোঝো না যে তুমি আমার জীবনে থাকলে আমি বেঁচে থাকতে পারবো না? এক নিঃশ্বাসে কথাটা বলেই সজলকে পাশ কাটিয়ে পা বাড়ালো ফিন্যান্স ডিপার্টমেন্টের বিল্ডিংটার দিকে। সজল তড়িৎ গতিতে ছুটে এসে আবারও তার পথ আটকালো। দুপাশে হাত ছড়িয়ে রীতিমতো কাকতাড়ুয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ল। ওদিকে এতগুলো মানুষ যে তার দিকে হাঁ করে তাকিয়ে আছে, নিজেদের মধ্যে তাকে নিয়ে ফিসফাস হাসাহাসি করছে, তাতে কোনো তোয়াক্কা নেই। সজল আবদারের সুরে বলল, ত্রিনা প্লিজ। টিনা এপাশ ওপাশ চোখ বুলিয়ে বিব্রত গলেই বলল, সজল, এসব কি হচ্ছে? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করবে না। হঠাৎ সজলের মাথাটা খারাপ হয়ে গেল। পাগলের মতো দুপায়ে দাপাদাপি করে সে বলল, 100 বার করব, আমার কিছুই যায় আসে না ত্রিনা। আমার তোমাকে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে সংসার করতে চাই, এক্ষুনি। টিনার বিশ্ববিখ্যাত রাগ মুহূর্তেই তাকে জেঁকে ধরল। রাগে পৃথিবীটা উলটপালট করে দিতে ইচ্ছে করল মুহূর্তেই। আশেপাশে মানুষগুলোর উৎসুক দৃষ্টি তোয়াক্কা না করে কষে একটা চর বসিয়ে দিল সজলের গালে। চর খাওয়া গালটা এক হাতে চেপে ধরে সজল একরাশ অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছে টিনার দিকে। এই কি সেই মেয়েটা? সজল সামান্য আঘাত পেলেই যে ব্যাগ থেকে ব্যান্ডেজ বের করে সযত্নে লাগিয়ে দিত ক্ষত স্থানে, আর আজ সে নিজেই আঘাত করছে তাকে। সময় কত দূর তো এগিয়ে চলে। টিনা অগ্নিকণ্ঠে বলল, ফাজলামের জায়গা পাস না? 2 দিন পর পর নতুন নতুন মেয়ের সাথে চ্যাটিং করে বেড়াবি, আর ধরা খেলেই কয়েকটা ফিল্মি ডায়লগ বলে আমাকে পটিয়ে ফেলবি? এতই সোজা? টিনা কথাগুলো এতটাই উচ্চস্বরে বলল যে আশেপাশের মানুষগুলোর মধ্যে আবারও শুরু হলো ফিসফাস। লজ্জায় মাথা নিচু করে সজল দাঁড়িয়ে আছে। টিনা হুমকির সুরে বলল, আর জীবনেও যদি আমার চোখের সামনে তোকে দেখি, তাহলে তোর লাশ বুড়িগঙ্গায় ভাসাবো আমি। আরেক দফা সজলকে পাশ কাটিয়ে পা বাড়ালো টিনা। গত মাসেই দীর্ঘ 2 বছরের সম্পর্কের অবসান ঘটিয়েছে তার সঙ্গে। শুরুতে সজল ব্রেকআপটাকে স্বাভাবিকভাবেই নিয়েছিল, টিনার সঙ্গে যোগাযোগও বন্ধ করে দিয়েছিল। সামনে পড়লে এমন একটা ভাব করতো যেন টিনাকে সে এ জন্মে আগে কখনো দেখেনি। টিনার অবশ্য এ নিয়ে কোনো আক্ষেপ বা আক্রোশ ছিল না। অন্যান্য প্রেমিকাদের মতো প্রেম শেষ হয়ে যাওয়ার পরও প্রেমিককে নিয়ে গবেষণায় বসা তার স্বভাবে নেই। কিন্তু জীবনে আচমকা বিরক্তির কালবৈশাখী ঝড় নেমে এলো গত সপ্তাহে। টিনার শুক্রবারটা বরাদ্দ থাকে ঘুমের জন্য, কিন্তু সে শুক্রবারে অনবরত রিংটোন বেজে যাওয়ার শব্দে ঘুমটা ভেঙে যায়। স্ক্রিনে তাকিয়ে দেখে সজলের নাম। যেহেতু দুজনের সম্মতিতে ব্রেকআপটা হয়েছিল, তাই আর নম্বর ব্ল্যাকলিস্টে ফেলে দেওয়ার প্রয়োজন বোধ করেনি। স্বাভাবিকভাবে টিনা কলটা রিসিভও করল, আর তখন থেকে শুরু হলো সজলের পাগলামি। আমি তোমার জীবনে ফিরে যেতে চাই। জাতীয় কথাবার্তাই অতিষ্ঠ করে তুলল টিনার জীবনটাকে। এক পর্যায়ে টিনা কল রিসিভ করা বন্ধ করে দিল, কিন্তু সজল বন্ধ করল না অনবরত কল করা। বিরক্তির চূড়ান্ত শিখরে পৌঁছে টিনা তার নাম্বারটা ব্লক করে দিল। ঘণ্টাখানেক পর নতুন আরেকটা নম্বর থেকে আবারও আসতে থাকে অনবরত কল, সেই সঙ্গে মেসেঞ্জারে অনবরত মেসেজ তো আছেই। ফিন্যান্স ডিপার্টমেন্টের বিল্ডিংয়ে পৌঁছে গেল টিনা। তাদের এই বিল্ডিংটাই প্রবেশ করতে হলে প্রশস্ত কতগুলো সিঁড়ির ধাপ পার করতে হয়। সিঁড়িগুলোর আড্ডার অন্যতম এক স্থানে পরিণত হয়েছে। এই সিঁড়ি কত শত মানুষের কত শত বন্ধুত্বের ইতিহাস নিজের মাঝে ধারণ করে রেখেছে কে জানে।
তিনার সঙ্গে তার বন্ধুত্বের যাত্রার অন্যতম সাক্ষী এই সিঁড়ি। তার প্রাণপ্রিয় 3 বন্ধু এখানে বসেই অপেক্ষা করেছে তার জন্য। কাঁধের ব্যাগটা ছুঁড়ে ফেলে ঝড়ের বেগে সবার উপরে সিঁড়িটার উপর বসল তিনা। রাগের রেশ এখনও তার চোখে মুখে বিদ্যমান। নাকের পাটা লাল হয়ে আছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। তার এই অবস্থা দেখে মাহিরা উদ্বিগ্ন গলেই বলল, কিরে ত্রিনা, হাঁপাচ্ছিস কেন? তিনা তার প্রশ্নের উত্তর না দিয়ে ভুরু কুঁচকে বলল, পানি দে। তিনার কথার ঝাঁজে স্পষ্ট প্রকাশ পাচ্ছে ওপাশ থেকে। নাইলা কৌতূহলী গলেই বলল, কি হয়েছে বলবি তো? নাইলা হয়তো আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তাকে হাতের ইশারে থামিয়ে দিল মাহিরা। এই মুহূর্তে বড্ড অস্থির হয়ে আছে তিনা। বেশি প্রশ্ন করে তাকে বিরক্ত করলে এই অস্থিরতা ক্রমেই বেড়ে যাবে। একবার শান্ত হলে তিনা নিজে থেকেই সবটা বলবে। ঘটলেও ঠিক তাই। মাহিরা তার ব্যাগ থেকে পানির বোতলটা বের করে দিতেই তিনা ডকটক করে পানি খেয়ে পড়ল। সজল আমার রাস্তা আটকেছিল। নাইলা অবাক গলায় বলল। আবার? তিনা চোখ মুখ শক্ত করে হ্যাঁ সূচক মাথা নাড়ল। মাহিরা চিন্তিত গলায় বলল, তোদের না সেদিন ফুল অ্যান্ড ফাইন্ড ব্রেকআপ হয়ে গেল? তাই তো ভেবেছিলাম। এরপর কয়েকটা দিন তো যোগাযোগও করলো না। কিন্তু যে লাও সেই গধু, গাধা কোথাকার। কতবার যে বলেছি আমি ওর মতো গাধাকে বিয়ে তো দূরে থাক, ফেসবুকের ফ্রেন্ড লিস্টেও রাখতে চাই না, তবুও বারবার বেহায়ার মতো ফিরে আসে। তিনার কথার ঝাঁজে স্পষ্ট প্রকাশ পাচ্ছে একটা সময়ে যে মানুষটাকে ভালোবেসে তার জন্য গোটা পৃথিবী লিখে দিতে সে প্রস্তুত ছিল, আজ তারই জন্য পুষে রেখেছে অকৃত্রিম ঘৃণা। পুরোটা সময় জুড়ে মেঘা অন্যমনস্ক দৃষ্টিতে নিজের পায়ের পাতার দিকে তাকিয়েছিল। এতক্ষণে সে মুখ খুলল, থেমে থেমে দুর্বল গলায় বলল, এভাবে বলিস না ত্রিনা, সজল তোকে কত ভালোবাসে তুই বুঝতেই পারিস না। না বুঝেই বারবার দূরে ঠেলে দিচ্ছিস, অথচ এমন ভালোবাসা বারবার দোয়া করলেও অনেকের কপালেই জোটে না। আবারও তিনার মাথাটা গরম হয়ে গেল। মাহিরা আর নাইলার দিকে তাকিয়ে সে সতর্ক করে দেওয়ার ভঙ্গিতে বলল, এই তোরা কেউ এই আইটেমকে থামা। একদিন মেঘা আমার হাতে এমন মার খাবে যে মানুষের সামনে মুখ দেখাতেই পারবে না। মেঘা ক্ষীণ প্রতিবাদের সুরে বলল, ভুল কি বললাম? তোরাই বল, সজল কি ত্রিনাকে কম ভালোবাসে? ভালোবাসে বলেই তো এত অপমান সহ্য করেও বারবার ফিরে আসে, অথচ তুই ছেলেটাকে একবারও বোঝার চেষ্টাও করলি না। তোকে সজলের হয়ে ওকালতি করতে গিয়ে বলেছে রে? মাহিরা দুজনে বাঘ পিতনটাই বাদ সেধে পড়ল। উফ, তোরা থামবি? এই 4 জনের মধ্যে যতবারই কথা কাটাকাটি বা রাগারাগির মতো ঘটনা ঘটে, ততবারই তার সামাল দেওয়ার জন্য এগিয়ে আসতে হয় মাহিরাকে। নাইলা অভিজ্ঞ গলায় পড়ল, তুই মেঘার কথায় কান দিস না তো ত্রিনা। ভালোবাসা বলতে কিছুই নেই। ওই ছেলেকে এখন আর কোনো মেয়ে পাত্তা দিচ্ছে না বলে তোর পেছনে ঝোঁকের মতো লেগে আছে। 2 দিন পর নতুন কাউকে পেলে আবারও তোকে ভুলে যাবে। কথাটা যেন খুব আঘাত করলো মেঘাকে। আহত গলায় সে বলল, ও আচ্ছা, ভালোবাসা বলতে কিছুই নেই, খুব বুঝিস না। মাহিরা, তুই এখনো চুপ করে থাকবি? আমি বুঝি না কিছু। আর না তুই ভালোবাসার পিএইচডি করে রেখেছিস। পিএইচডি হয়তো সে সত্যি করেছে। একটা সময় তার ভালোবাসা শব্দটাকে নিতান্তই তুচ্ছ বলে মনে হতো, তবে ভালোবাসা যে কতটা ওড়ায় কিংবা কতটা পোড়ায় তা এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। মেঘার জীবনে ভালোবাসার আগমন মাস 4 আগে, তবে এই 4টা মাসকে যেন তার মনে হয়েছে জীবনের দীর্ঘতম সময়। নিজেকে একবার মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, আবার ঠিক পর মুহূর্তে শেষ করে ফেলতে ইচ্ছে করেছে নিজেরই জীবনটাকে। ছেলেটার নাম শুভ্র, মেঘা নাম দিয়েছে ধ্রুব। তার জীবনের একমাত্র ধ্রুব তারা, তথাকথিত সুদর্শন শুভ্র নয়। তবে ওই মানুষটার দিকে তাকালে মেঘার যেন মনে হয় তার দিকে তাকিয়ে অনায়াসে কাটিয়ে দেওয়া যাবে গোটা একটা জীবন। তাদের পরিচয় ইনস্টাগ্রামে। প্রথম ছেলেটার প্রতি ভালো খারাপ কোনো মনোভাবই গড়ে ওঠেনি, তবে কথা বলতে বলতে ক্রমশ তারই প্রেমে ভেসে বেরিয়েছে মেঘা। মানুষটাকে কখনো 2 চোখের সামনে দেখেনি ঠিকই, কিন্তু চোখ বুঝলে কেবল তাকেই দেখে। অথচ নিষ্ঠুর শুভ্র তার জীবনটাকে এলোমেলো করে দিয়ে তার মনে আলোড়ন সৃষ্টি করে
তাকে ঠেলে দিয়েছে ভয়াবহ অবহেলার মুখে। আজ 1 মাস হতে চলো তার মেসেজের রিপ্লাই দেয়নি শুভ্র। আজ 1 মাস হতে চলো জীবন থেকে সব স্বাভাবিকতা মেঘা ছুটে পালিয়েছে। মাইরা থমথমে গলায় বলল, তোরা আর একবার ঝগড়া শুরু করলে আমি স্রেফ এখানে উঠে চলে যাব। আর জীবনেও কোনোদিন তোদের সাথে কথা বলবো না। নাইলা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল। সরি। মাহিরা মেঘার হাতের উপর আলতো স্পর্শে হাত রেখে বলল। হ্যাঁ রে মেঘা, আর কোনো রিপ্লাই দেয়নি? মেঘা নাসূচক মাথা নেড়ে প্রায় কাঁদো কাঁদো গলায় বলল। হুম, সিন করে রেখেছে, দিয়েছে। মাহিরা সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল। তুই একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা কর দোস্ত। এভাবে কি জীবন চলে? খাওয়া দাওয়া না করতে করতে চেহারার কি অবস্থা করেছিস দেখেছিস? কদিন পরেই সেমিস্টার ফাইনাল। এভাবে চলতে থাকলে পরীক্ষা দিবি কি করে তুই? মেঘা অসহায় গলায় বলল। আমি জানি না দোস্ত, কিচ্ছু বুঝতে পারছি না। একটা মানুষ আরেকটা মানুষকে দিনের পর দিন কিভাবে ইগনোর করতে পারে বলতো? আমি তো কিছুই চাইনি, শুধু একটু কথা বলতে চেয়েছি। এটাও কি খুব দোষের? একদমই দোষের নয়। তুই বেশি বেশি ভাবছিস মেঘা। ভাইয়া হয়তো তোকে ইগনোর করছে না, হয়তো তার পরীক্ষা চলছে, এর জন্য কথা বলতে পারছে না। সামান্য একটা রিপ্লাই দিতেও কি খুব সময় নষ্ট হয়? ধ্রুব না সবসময় এরকম করে। মাহিরা মেঘার আহ্লাদে আলাপ শুনে গা জ্বলে উঠল নাইলার। আজীবন প্রেম নামক মোহ থেকে দূরে রেখেছে নিজেকে। শুধু দূরে রাখেনি, এই বস্তুর ঘোর বিরোধিতাও করে বটে। কাছের মানুষগুলোকে সেই মোহে ডুবে পাগল হতে দেখলে গা তো জ্বলে ওঠারই কথা। নাইলা ক্ষুব্ধ গলায় বলল। প্রথমত তার নাম ধ্রুব না শুভ। একটা সহজ নামকে জটিল বানানোর কি দরকার সেটাই তো আমি বুঝি না। মেঘা থমথমে গলায় বলল। তুই বুঝবিও না। নাইলা জোর গলায় বলল। ওই ছেলে পাক্কা রেড ফ্ল্যাগ। আমি বলে দিলাম মেধা, তোর সাথে টাইম পাস করার জন্য প্রথম মেসেজটা দিয়েছিল, কিন্তু ঘুণাক্ষরেও টের পায়নি তুই সিরিয়াস হয়ে যাবে। এখন যেই সিরিয়াস হয়ে গেলি সেই ইগনোর করা শুরু করেছে। তিনা নিজের যন্ত্রণার কথা ভেবে কুলকিনারা পাচ্ছে না। এদের যন্ত্রণা নিয়ে ভাবতে আর ইচ্ছে করছে না। তবুও একেবারে কিছু না বলে মেঘা কষ্ট পাবে ভেবে বলল। আমারও কিন্তু তাই মনে হয়। নাইলা সতর্ক করে দেওয়ার ভঙ্গিতে বলল। শোন মেঘা, কিছু মনে করিস না, বন্ধুরাই তো বন্ধুকে পথ দেখায়। আগে তোর জীবনে কোনো ছেলে আসেনি, তো এই ছেলেটার সাথে 2 দিন কথা বলেই তাই মনে হচ্ছে প্রেমে অন্ধ হয়ে গেছিস। তুই যেটাকে ভালোবাসা বলিস সেটা কেবলই পাগলামি। এই যে তারা দেখলেই সেটাকে ধ্রুবতারা বানিয়ে ফেলা, তোর ব্যাগ, ফোনের কভার, নোটবুক সব কিছু তারাই ভরিয়ে ফেলা, এগুলো কি পাগলামি না? ইদানিং এই বদ অভ্যাস ধরেছে মেঘাকে। যেখানে তারা দেখে সেখানেই খুঁজে পায় শুভ্রকে। যে কোনো মূল্যেই হোক সে তারাটাকে নিজের করে নেওয়ার জন্য চলে তার আপ্রাণ চেষ্টা। মেঘা ব্যথিত কণ্ঠে বলল। থাক, আর বলিস না। কিছুটা সময় চুপ করে থেকে নাইলা হঠাৎ মাহিরার দিকে তাকিয়ে কৌতূহলী গলায় ডাকল। মাহিরা। মাহিরা সাড়া দিয়ে বলল। হুম। তারি ভাইয়ের কি খবর? মাহিরা ভাবনা চিন্তায় এক মুহূর্ত অপচয় না করে শীতল গলায় বলল। তারিফকে নিয়ে আমি কখনো আলোচনা করি? সেটাই তো, কেন করিস না? মাহিরা গম্ভীর গলায় বলল। একটু আগে যেটা করলি সেটা এড়ানোর জন্য। নাইলা অবাক গলায় বলল। কি করলাম? মাহিরা কঠিন গলায় বলল। মানুষের রিলেশনশিপ নিয়ে অযথা বাজে কথা বলা। মেঘার ভেতর কি চলছে সেটা তো আমরা কেউ বুঝতে পারবো না, ওটা ওকেই বুঝে নিতে দে। তাই বলে এমন হার্ট করে কথা বলবি? মাহিরা কঠিন বাক্যে নড়ে চড়ে বসলো বাকি 3 জন। নাইলার চোখে মুখে দেখল অনুতাপের ক্ষীণ ঝলক। মাহিরা দৃঢ় গলায় বলল। আমি হার্ট হতে চাই না বলেই তারিফের কথা তোদের বলি না। শেষ ক্লাসটা করে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা করলো। মাহিরা আর মেঘার বাড়ি কাছাকাছি হয়, তারা একই রিকশায় বাড়ি ফেরে। রিকশায় উঠে বসতে মেঘা উদ্বিগ্ন গলায় বলল। হ্যাঁ রে, তারিফ ভাইয়ের সাথে কি হয়েছে? মাহিরা অত্যন্ত স্বাভাবিক গলায় বলল। না তো, কি আবার হবে? না মানে তখন তার প্রসঙ্গ ওভাবে এড়িয়ে গেলি। ওটা তো নায়লাকে চুপ করিয়ে দেওয়ার জন্য। তোর নিশ্চয়ই খুব খারাপ লাগছিল।
মেঘা অবিশ্বাসে মাহিরাকে জড়িয়ে ধরে বলল। তুই সত্যি আমার জন্য নাইলাকে বকে দিলি? মাহিরা হেসে ফেলে বলল, এইটুকুতেই খুশি হয়ে গেলি? এই চার প্রেমান্ধ যখন একসাথে বসে তখন এভাবেই হাসাহাসি কিংবা ঝগড়াঝাটি করতে করতে সময়টা কিভাবে পার হয়ে যায় তার খেয়ালও থাকে না। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে মোবাইলটা হাতে নিতে মাহিরা দেখল তারিফের মিসড কল। সঙ্গে সঙ্গে আঁতকে উঠল সে, যদিও আঁতকে ওঠার কোনো কারণ নেই। ফোন রিসিভ না করার জন্য তারিফ তিনার সজলের মতো রেগে যায় না। রিসিভ না করা নিয়ে জেরাও করে না। তারিফ মাহিরাকে যতটা বোঝে ততটা কেউ তাকে বোঝে না, মাঝে মধ্যে সে নিজেও না। তারিফ মাহিরার গল্পে কোনো নাটকীয়তা নেই, একে অপরের প্রতি প্রেমের অনুভূতি প্রকাশে ব্যাকুলতাও নেই, যা আছে তা কেবলই প্রশান্তি। এক আত্মীয়ের বিয়ে বাড়িতে মাহিরাকে দেখেছিল তারিফের মা। এক দেখাতেই পছন্দ হয়ে যায় তাকে। মনে মনে ছেলের পাশে তাকে কল্পনাও করে ফেলেন তিনি। খোঁজখবর নিয়ে সমন্ত পাঠানো হলো মাহিরাদের বাড়িতে। দুপরিবারের বেশ পছন্দ হলো একে অপরকে। মাহিরা কখনো প্রেমে পড়বে তার সম্ভাবনাও ক্ষীণ। বাবা মা তার বিয়ের কথাবার্তা শুরু করলে তাই খুব একটা আপত্তি করল না সে। অতঃপর সপরিবারে তাকে দেখতে এলো তারিফ। প্রথম দেখায় ছেলেটার প্রেমে পড়ে যায়নি ঠিকই, কিন্তু তাকে একান্ত আপন কেউ বলে মনে হয়েছিল মাহিরার। তারিফের কি মনে হয়েছিল কে জানে। যখন তাদের একান্তে কথা বলার জন্য ছাদে পাঠিয়ে দেওয়া হলো, তখন নাটক সিনেমার দেখানো দৃশ্যের মতো চুপ করে রইল না তারা। অনেক কথা হলো, দেখা হলো দুজনে পছন্দ অপছন্দ, অভ্যাস বদঅভ্যাস প্রায় সবই মিলে যাচ্ছে। তারিফের ব্যক্তিত্ব বেশ টানলো মাহিরাকে। তার সঙ্গে কথা বলে বোঝা যায় আশেপাশের পৃথিবীর সম্পর্কে কতটা অগাধ জ্ঞান সে লালন করে। বিয়েটা তাদের 8 মাস আগেই পাকা হয়েছে। আগামী বছর মাহিরার গ্র্যাজুয়েশন শেষ হলেই বিয়ে। মাঝের এই সময়টুকু তারিফ আর সে উপভোগ করার চেষ্টা করছে নিজেদের অ্যারেঞ্জ প্রেম পর্ব। তারিফ এমনই একটা মানুষ যার প্রেমে না পড়ে কোনো মেয়ে থাকতে পারবে না। মাহিরা তো সেই কবেই তার প্রেমে অন্ধ হয়ে আছে। তবে ইদানিং তার প্রতি প্রেমের চেয়েও প্রগাঢ় এক অনুভূতির আনাগোনা টের পায় মনের মাঝে, যে অনুভূতি তার পৃথিবীর কেন্দ্রে এনে দাঁড় করিয়েছে তারিফকে। সেই অনুভূতির নামটাই কি তবে ভালোবাসা? মাহিরা তড়িঘড়ি করে ডায়াল করলো তারিফের নম্বরে। কয়েকটা রিং বাজার পর কলটা রিসিভ করে তারিফ শান্ত গলায় বলল, মাহিরা। ওই মোহনীয় কণ্ঠ আর মোহনীয় কণ্ঠে ওই ডাক। অজান্তেই উজ্জ্বল এক হাসি ফুটে উঠল মাহিরার ঠোঁটে। হাসির ভাবটা কণ্ঠে ধরে রেখে সে বলল, সরি, আমি রাস্তায় ছিলাম, আপনার ফোনটা খেয়াল করিনি। তারিফ হালকা গলায় বলল, কথায় কথায় সরি বলার অভ্যাসটা আর যাবে না? মাহিরা হেসে ফেলে বলল, চেষ্টা করছি তো। কাল তাহলে দেখা হচ্ছে? মাহিরা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, ফাইনালি আপনার সময় হলো। তারিফ অনুতাপ মাখা গলায় বলল, খুব বেশি রেগে আছো না এবার? আপনার উপর আমি কখনো রাগ করি? রাগ করতে নিষেধ নেই, কিন্তু আমি রাগ করতেই পারি না জানেন। কারোর সাথে ঝগড়াও করতে পারি না। ঝগড়া করতে গেলে আমার হাত পা কেঁপে ওঠে। তাই থাক, তাহলে রাগ করতে হবে না। মাহিরা আবারও হেসে ফেলে বলল, আচ্ছা শুনুন, আপনি কাল কি পরবেন? তারিফ কিছুক্ষণ চিন্তা করে বলল, কি পরবো? অফিসের ফর্মালস। আচ্ছা কি রঙের শার্ট পরবেন সেটা শুধু বলুন। তারিফ তীক্ষ্ণ স্বরে বলল, কেন, তুমিও একই রঙের ড্রেস পরবে? লজ্জায় লাল হয়ে গেল মাহিরার গাল দুটো। তারিফের সঙ্গে মিল রেখে একই রঙের জামা পরতে যে তার অবর্ণনীয় আনন্দ অনুভব হয়। এই গোপন খবর শেষমেশ ছেলেটা পেয়েই গেল। তারিফ রহস্যময় কণ্ঠে বলল, বলবো না, তুমি নিজের পছন্দ মতো একটা রং পরে আসো, দেখি মিলে যায় কিনা। মিলল না দুজনের পোশাকের রং। তারিফকে বেশিরভাগ সময় কালোতে দেখেছে বলে মাহিরা আজ কালো রঙের সালোয়ার কামিজ পরেছে, অথচ আজই ছেলেটাকে হালকা নীল রঙের শার্ট পরতে হলো। কে জানে, হয়তো মাহিরাকে সচরাচর কালোতে দেখা যায় না ভেবে সে ভিন্ন রং পরেছে।
তারিফের পছন্দের ইটালিয়ান রেস্টুরেন্টে এসেছে তারা। বিয়ে ঠিক হওয়ার পর মাসে 2-1 বার তারা বাইরে ঘুরতে যায়। তাদের এই দেখা করা, ঘুরে বেড়ানোতে দুই পরিবারের কারোর কোনো আপত্তি নেই। বিদেশ বিভুঁই হলে এই ব্যাপারটাকে ডেট নাম দেওয়া যেত। মাহিরার মা একবার শুধু গম্ভীর গলায় বলেছিলেন, বিয়ের আগে এত মেলামেশা ভালো না। মাহিরা আঁতকে উঠে কিছু একটা বলতে যাবে, তার আগেই বাবা পাশ থেকে ভুরু কুঁচকে বলেন, বিয়ের আগে মেলামেশা না করলে একজন আরেকজনকে বুঝবে কি করে? তাছাড়া ছেলেটার মধ্যে যদি কোনো দোষ থাকে তাও আগে আগে ধরে ফেলতে পারবে মাহিরা। তারিফের মধ্যে কোনো দোষ আজ অব্দি দেখেনি মাহিরা। গুণ দেখেছে প্রচুর, আর যতবার দেখেছে ততবারই মহান্বিত হয়েছে। 6 ফুট লম্বা তারিফ, তার পাশে দাঁড়ালে নিজেকে খুব ক্ষুদ্র মনে হয় মাহিরার। মারাত্মক হ্যান্ডসাম সে, খোঁচা খোঁচা দাড়িতে সেই হ্যান্ডসামনেস কয়েক গুণ বেড়ে যায়। চোখ দুটোতে তার এক বিচিত্র মায়া খেলে বেড়ায়। একবার তাকালে সহসা চোখ ফিরিয়ে নিতে ইচ্ছে করে না। নেহায়েত ওভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা লজ্জার বিষয় বলে মাহিরা চোখ ফিরিয়ে নেয়। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সিওর পদে কর্মরত আছে তারিফ। তার বাবা দাদার বহু পুরনো ব্যবসায়ের দায়িত্ব কাঁধে তুলে নেয়নি, নিজস্বতা দিয়ে আলোকিত করেছে নিজের ক্যারিয়ারকে। তারিফের এই ব্যাপারটা সব থেকে বেশি মুগ্ধ করে মাহিরাকে। আরও মুগ্ধ করে তার ব্যক্তিত্ব। একটাও অপ্রয়োজনীয় কথা বেরিয়ে আসে না তার মুখ থেকে। নেতিবাচকতার প্রতি তার বিন্দুমাত্র ঝোঁক নেই। সব থেকে বড় কথা, যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে তাকে নিজের পাশে পেয়েছে মাহিরা। গত মাসে তারিফের বাবা মায়ের বিবাহ বার্ষিকী উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় তাদের বাড়িতে। মাহিরার পরিবারও আমন্ত্রিত ছিল সেই অনুষ্ঠানে। মাহিরার বাবা কথায় কথায় ঘর ভর্তি মেহমানের সামনে গা দুলিয়ে হাসতে হাসতে বলে ফেলেন, মেয়েদের চাকরি বাকরি করার কি দরকার আমি বুঝি না। আমার মেয়ে বলে ফাইন্যান্সিয়ালস অ্যাডভাইজার না কি যেন হতে চায়। আমি পরিষ্কার বলে দিয়েছি কোনো দরকার নেই, বিয়ের পর তারিফের বাড়িতে রানী হয়ে থাকবি, তাই না তারিফ? মাহিরার বাবার এই কথাটা উপস্থিত অতিথিরা কিভাবে নিয়েছিল কে জানে। তবে মাহিরার চোখ মুখে নেমে আসে ঘোর অন্ধকার। চোখ নামিয়ে এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়েছিল সে। কোনো একটা অজানা ভয়ে কারোর দিকে তাকানোর সাহস করে উঠতে পারছিল না। একবার তার দিকে দৃষ্টি নিক্ষেপ করেই তার মনের ভেতর চলতে থাকা তোলপাড়ের জানান পেল তারিফ। স্বভাবসুলভ হেসে ভদ্রভাবে সে বলল, অবশ্যই, তবে রানী হলে সে যে বাইরে কাজ করতে পারবে না এমন কিন্তু না। আমার মা সারা জীবন শিক্ষকতা করেছেন, তাই বলে কি সে এই বাড়ির রানী না? সেদিনের পর থেকে এই ছেলেটার প্রতি মাহিরার মুগ্ধতা সকল সীমা ছাড়িয়ে গেল। সৃষ্টি হলো অগাধ ভরসার। সেদিনের পর থেকে নির্দ্বিধায় নিজের স্বপ্নগুলোর জানান সে দিতে পারে তারিফকে। জীবনে এই প্রথম একটা মানুষকে সে পেয়েছে যে স্বপ্ন দেখার জন্য তাকে জাজ করে না। মাহিরার থেকে পাকা 6 বছরে বড় তারিফ। তিনা বলে এর জন্যই মাহিরার প্রতি তার যত্নে কমতি নেই। অবশ্য শুধু বলেই ক্ষান্ত রইল না, প্রমাণ করেও চাল। কিছুদিন আগে ক্লাস করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল মাহিরা। এ আর নতুন কিছু নাই, প্রতি বছরই গ্রীষ্মের উত্তাপে অতিষ্ঠ হয়ে জ্ঞান হারিয়ে ফেলা তার অভ্যাস। এদিকে মেঘার নাইলা যখন অসুস্থ মেয়েটাকে সামলাতে ব্যস্ত, তিনা তখন দুষ্টু বুদ্ধি আটল মনে মনে। প্রতিবারের মতো মাহিরাকে নিয়ে যাওয়ার জন্য তার বাবা মাকে কল না করে তার মোবাইলটা নিয়ে খানিকক্ষণ ঘাটাঘাটি করে খুঁজে বের করলো তারিফের নম্বর। মাহিরার অসুস্থতার কথা জানার মিনিট 20 মাথায় তারিফ ছুটে এলো ক্যাম্পাসে। ততক্ষণে চোখে মুখে পানির ছিটা দিয়ে মাহিরার জ্ঞান ফেরানো হয়েছে। চোখের সামনে তারিফের উদ্বিগ্ন মুখটা দেখে মাহিরা আকাশ থেকে পড়ে পড়ল। আপনি? মাহিরা চেয়ারের উপর বসেছিল। তারিফ তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে উদ্বিগ্ন গলায় বলল, তুমি ঠিক আছো? মাহিরা এখনো বিস্ময় ছেড়ে ফেলতে না পেরে বলল, হ্যাঁ, কিন্তু আপনি এত দূর ছুটে আসতে গেলেন কেন? আমাকে নিয়ে ভাবতে হবে না, তুমি ওঠো,
কোথায় যাব? তারিফ স্বাভাবিকভাবে বলল। হসপিটালে। মাহিরা ব্যস্ত গলেই বলল। হসপিটালে যেতে হবে না তারিফ, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। তারিফ উঠে দাঁড়াতে দাঁড়াতে গম্ভীর গলেই বলল। এত কথা শুনতে চাইনি মাহিরা, ওঠো। সেইবারই প্রথম মাহিরার হাত ধরল তারিফ। হাত ধরে তাকে ওঠালো চেয়ার থেকে। নিজেকে হঠাৎ হালকা মনে হলো মাহিরার। মনে হলো সে যেন হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। তার বসবাস যেন এই গ্রহে নয়। সত্যি তার প্রতি যত্নের কমতি নেই তারিফের। মাহিরার মনে প্রশ্ন জাগে, এ যত্নের উৎস কি? কেবল তার সঙ্গে বিয়ে হবে বলে কি যত্ন নেওয়া, নাকি যে অদেশ সর্বনাশা জলোচ্ছ্বাস মাহিরাকে গ্রাস করে নিয়েছে, তাই একটু একটু করে গ্রাস করতে শুরু করেছে তারিফকেও? ইটালিয়ান পাস্তা উপভোগ করতে করতে তারিফ হঠাৎ লক্ষ্য করল মাহিরা হাঁসফাঁস করছে। যতবারই তারা কোনো রেস্টুরেন্টে এসেছে কখনো মুখোমুখি চেয়ারে বসেনি, বসেছে পাশাপাশি। এজন্য তাদের মধ্যকার এক অলিখিত নিয়ম। তারিফ উদ্বিগ্ন গলেই বলল। ঝাল লাগছে? মাহিরা এপাশ ওপাশ মাথা নেড়ে অস্পষ্ট গলেই বলল, কই দেখি। মাহিরা মুখ তুলে তার দিকে তাকাতেই তারিফ দেখল মেয়েটার নাক লাল হয়ে গেছে, চলো চলো করছে। তারিফ চিন্তিত ভঙ্গিতে পানি গ্লাস তার দিকে এগিয়ে দিতে দিতে বলল, কেন অর্ডার করতে গেলে এটা? জানতে তো ঝাল হবে। আপনি বললেন না এটাই এখানকার বেস্ট পাস্তা, তাই অর্ডার দিয়েছি। আমি তো আর বুঝিনি যে তুমি বাচ্চাদের মতো ঝাল খেতে পারো না। পানি খাও। মাহিরা পানির গ্লাসে চুমুক দিয়ে নিজেকে সামলে নিল। তারিফের সমস্ত মনোযোগ এই মুহূর্তে আটকে আছে তারই দিকে। নিজের অজান্তেই একটা গা শিরশিরে অনুভূতি স্রোত ভেসে গেল মাহিরা। এমনটা আগে কখনো হয়নি। ছোট ছোট ব্যাপারে তাকে নিয়ে কখনো কেউ উদ্বিগ্ন হয়ে ওঠেনি। সব কিছুর ঊর্ধ্বে তাকে গুরুত্ব দেয়নি। জীবনে তারিফ আসার পর নিজেকে অনেক মূল্যবান লাগে নিজের কাছে। মাহিরা ইতস্তত করে বলল, আমারই আপনাকে আগে বলা উচিত ছিল। তাই ভুরকুচকে ক্ষীণ হাসি হেসে বলল, তুমি কি আসলেই এতটা ফর্মাল, নাকি সব ফর্মালিটি আমার সাথে? মাহিরা কি জবাব দেবে ভেবে না পেয়ে কম্পিত স্বরে বলল, আমি এমনই। আমার মা তোমাকে প্রথম দেখে এসে কি বলেছিল জানো? কি? তোমার মতো ভদ্র মেয়ে নাকি সে জীবনে একজনকেই দেখেছে, নিজেকে। মাহিরা হেসে ফেল। যতবারই সে খিলখিল করে হাসে ততবারই খেয়াল করে তারিফের মুগ্ধ দৃষ্টি। সেই দৃষ্টিতে খানিক বিস্ময়ও মিশে থাকে বটে, যেন এ থেকে সুন্দর দৃশ্য জীবনও কখনো দেখেনি তারিফ, ভবিষ্যতে আর কখনো দেখবে সে সম্ভাবনাও ক্ষীণ। অথচ এই হাসিটা নিয়েই একসময় মাহিরার ইনসিকিউরিটির শেষ ছিল না। তখন তার বয়সে 15 কি 16। বাড়িতে তার জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে। কাজিনদের সঙ্গে আড্ডা চলে। এভাবেই খিলখিল করে হেসে ওঠে মাহিরা। পাশ থেকে তার এক চাচা বলে ওঠেন, উফ, মাহিরার হাসিটা বড্ড কানে লাগে। তারপর থেকে মানুষের সামনে মন খুলে হাসতে ভয় পায় মাহিরা। যদি তারা বিরক্ত হয়, যদি তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় তার হাসি, তবে খুব অদ্ভুতভাবে তারিফের সামনে সেই ভয়টা কাজ করে না। মনের গভীরতম ভাঁজ আশ্বাস পেয়েছে তারিফ তার কোনো কিছুতেই কোনোদিন বিরক্ত হবে না। কিছুক্ষণ চুপ থেকে মাহিরা কি যেন মনে করে জিজ্ঞেস করলো, কি? আপনাকে একটা প্রশ্ন করি? করো। মাহিরা ইতস্তত করে বলল, আপনি এর আগে কয়টা প্রেম করেছেন? তারিফ ভুরু উপরে তুলে বলল, এর আগে? সঙ্গে সঙ্গে রক্তিম বর্ণ ধারণ করলো মাহিরার গাল দুটো। কেমন বোবার মতো প্রশ্ন করে সে, কেমন বোকার মতো প্রশ্ন করে সে। এর আগে আবার কেমন কথা? মাহিরা কি তাহলে সরাসরি স্বীকারোক্তি জানিয়ে দিল এখন তাদের মধ্যে যা চলছে তা তার কাছে প্রেম? মাহিরা অপ্রস্তুত হয়ে পড়ে পড়ল। না মানে? তারিফ মজার চলে বলল, ভদ্র মেয়ে হয়ে অভদ্র প্রশ্ন করা কিন্তু ঠিক না মাহিরা। মাহিরা অনুতাপ মাখা গলায় বলল, সরি, এভাবে কাউকে রিলেশনশিপের ব্যাপারে জিজ্ঞেস করা ঠিক নয়। তারিফ ছেলে মানুষই প্রশ্রয় দেওয়ার ভঙ্গিতে হেসে বলল, আবারও ফর্মালিটি? যার সাথে তোমার বিয়ে হতে যাচ্ছে তাকে জিজ্ঞেস করতে
কোনো দোষ নেই। ক্লাস 7-8-এর টাইম পাসকে যদি তুমি প্রেম মনে করো, তাহলে 3টা প্রেম করেছি। আর যদি না মনে করি? তাহলে 2টো। মাহিরা আগ্রহ নিয়ে বলল, দুজনের সাথে যখন প্রেম ছিল তখন কি তাদের বিয়ে করার স্বপ্ন দেখতেন? তারিফ সোজা সাপটা জবাবে বলল, না, তোমাকে খুশি করার জন্য বলছি না, সিরিয়াসলি। এই জন্যই হয়তো প্রথম গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যায়। আমি ওকে অনেক কেয়ার করতাম, সময় দিতাম, কিন্তু কেন যেন নিজের ভবিষ্যতে ওকে দেখতে পেতাম না। মাহিরা কৌতূহলী গলেই বলল, আর দ্বিতীয় জনের সাথে কেন ব্রেকআপ হলো? দ্বিতীয় জনের কথা কানে বাজতেই তারিফের চোখে মুখে স্পষ্ট বিরক্তি ফুটে উঠল। বিরক্তির ভাবটা ধরে রেখে সে বলল, উফ, ওই মেয়েটা মারাত্মক টক্সিক। কিরকম? তারিফ কি যেন ভেবে বলল, ঠিক বলে বোঝাতে পারবো না। হঠাৎ হঠাৎ কোনো কারণ ছাড়া রেগে যাবে, কথা টথা বলবে না, আর আশা করবে আমি গিয়ে ওর রাগ ভাঙাবো। এই তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, ব্রেকআপের সময়ও প্রচুর জ্বালিয়েছে। প্রতিদিন ঝগড়া করে ওকে বোঝাতে হতো যে আমাদের সম্পর্কটা আর নেই। কবেকার ঘটনা এটা? ভার্সিটির লাস্ট ইয়ারে। মাহিরা হতবাক গলায় বলল, সে কি, এরপর আর প্রেম করেননি? তারিফ হালকা গলায় বলল, না, আর সময় কোথায় পেলাম, তাছাড়া ইচ্ছেটাও মরে গিয়েছিল। মাহিরার হঠাৎ মনে হলো তারিফকে এই প্রশ্নগুলো করার কারণটা জানানো দরকার। যদিও তারিফ জানতে চায়নি, কখনো চাইবেও না, তবুও জানাতে ইচ্ছে হলো তাকে। মাহিরা হাসি মুখে বলল, আমার আসলে মানুষের প্রেমের গল্প শুনতে খুব ভালো লাগে। নিজে কখনো প্রেম করিনি তো। মাহিরা যে জীবনে কোনোদিন প্রেমে জয়নি, এ তথ্য তারিফের কাছে নতুন কিছু নয়। আগে মাহিরার একসময় বলেছিল তাকে, তাই নতুন করে আর বিস্ময় প্রকাশ করলো না, বরং করলো ভিন্ন একটা প্রশ্ন। কেন করনি? তোমার মতো মেয়ে নিশ্চয়ই প্রতিদিন ডজন খানেক প্রেমের প্রস্তাব পায়। মাহিরা হাসি হাসি গলায় বলল, না, অত না হলেও অনেক পেয়েছি, কিন্তু কখনো কাউকে দেখে মনে হয়নি তার সঙ্গে সারা জীবন কাটানো যাবে। যে সম্পর্ক ভেঙেই যাবে তাতে শুধু শুধু জড়িয়ে লাভ কি? তারিফ নিঃসংকোচে জিজ্ঞেস করলো, আমাকে দেখে মনে হয়েছিল? আচমকা তার এমন প্রশ্নে মাহিরা থতমত খেয়ে বলল, কি? আমার সাথে সারা জীবন কাটানো যাবে কিনা। মাহিরা কি বলবে ভেবে পেল না, যদিও উত্তরটা তার মনে সাজানো। তারিফকে প্রথমবার দেখার সঙ্গে সঙ্গেই তার মনে হয়েছিল কেবল এই মানুষটার সঙ্গে সারা জীবন কাটাতে চাই সে, আর কারোর সঙ্গে নয়। মনে সাজানো গোছানো উত্তরটা ব্যক্ত করতে পারল না মাহিরা। বাড়ন্ত হৃদস্পন্দনের সঙ্গে নিঃশ্বাসের গতির তাল মেলাতে ব্যস্ত সে। তারিফ আচমকা তার হৃদস্পন্দন আরেকটু বাড়িয়ে দিয়ে তার একটা হাত ধরল। তারিফের শক্ত দুটো হাতের মাঝে মাহিরার হাতটা আটকা পড়ে গেছে। তার উষ্ণতায় মোহগ্রস্ত চোখ দুটো আটকে আছে মাহিরার দিকে। তারিফ অন্যরকম গলায় বলল, আমার কিন্তু মনে হয়েছিল মাহিরা, আমার এক্সদের মতো তোমাকে দেখার সঙ্গে প্রেমে হাবুডুবু খাইনি। রাতে ঘুমের ঘোরে স্বপ্নেও তোমাকে দেখিনি, কিন্তু তোমার মাঝে যা দেখেছি তা তাদের কারো মাঝে দেখিনি। মাহিরা মেঝের দিকে তাকিয়েছিল এতক্ষণ। ধীরে ধীরে চোখ তুলে তারিফের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলেই বলল, কি দেখেছেন? এক মুহূর্ত মাহিরার চোখের দিকে তাকিয়ে থেকে তারিফ বলল, আমার ভবিষ্যৎ। মাহিরা অনেকটা সময় নিঃশব্দে তাকিয়ে রইল তারিফের দিকে। তার চোখ দুটো স্পষ্ট জানান দিচ্ছে কতটা গভীর ভরসা এর মনের দৃঢ়তা নিয়ে কথাটা বলেছে সে। মাহিরা আদ্র গলায় বলল, আমিও। তারিফ তার গাড়িতে করে মাহিরাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল। বাবা মায়ের সঙ্গে হালকা গল্প গুজব করে মাহিরা পা বাড়ালো নিজের ঘরের দিকে। বিছানায় গা এলিয়ে দিয়ে হ্যান্ডব্যাগ থেকে ফোনটা বের করতে দেখতে পেল তিনার মিসড কল। সঙ্গে সঙ্গে কল ব্যাক করলো তাকে। তাদের 4 বন্ধুর মধ্যে সব থেকে জোরালো বন্ধুত্ব সম্ভবত মাহিরা আর তিনার মাঝে। ভার্সিটিতে দুজনেই একে অপরের প্রথম বন্ধু। নবীনবরণ অনুষ্ঠানে এত এত অপরিচিত মানুষের ভিড়ে মাহিরা তিনার পাশে চেয়ারে গিয়ে বসেছিল। সেই থেকে শুভারম্ভ তাদের বন্ধুত্বের।
প্রথম দিনেই কোনো প্রকার ভনিতা ছাড়াই একে অপরের সঙ্গে গল্পে মেতে উঠেছিল তারা। কিভাবে মাহিরার পুরো স্কুল জীবন অঙ্কে ফেল করতে করতে কেটেছে, কিংবা কিভাবে তিনা তার ভাইয়ের সংসারে বোঝা স্বরূপ বিরাজ করছে, সবটাই উঠে এসেছিল সেই প্রথম দিনের গল্প থেকে। বিসির বক্তব্যে বিন্দুমাত্র কর্ণপাত না করে তিনার মোবাইলে লুডো খেলেছিল। বন্ধুত্বটা এগিয়ে নিতে বাড়তি কোনো পরিশ্রম করতে হয়নি কাউকেই। হয়তো প্রকৃতি আগে থেকে ঠিক করে রেখেছিল অদূর ভবিষ্যতে তারা একে অপরের সব থেকে ভালো বন্ধু হতে যাচ্ছে। ভার্সিটি থেকে বাড়ি ফিরে দীর্ঘ সময় দুজনেই কথোপকথন চলে মেসেঞ্জারে। মেঘার নাইলার সামনে যেসব কথা বলতে পায় না তারা সেখানে ব্যক্ত করে। একটা রিং বাজতেই অপর প্রান্ত থেকে কল রিসিভ করলো টিনা। মাহিরা ব্যস্ত ভঙ্গিমায় বলল, ভাই একদমই খেয়াল করিনি তোর কলটা। এই ভাই ডাকটা তাদের সম্পর্কের অন্যতম একটা বৈশিষ্ট্য। টিনা সাধারণত অন্যান্য স্বল্প পরিচিত ক্লাসমেটদের দোস্ত ডাকে, কিন্তু তার কাছের বন্ধুরা সবসময় তার কাছে ভাই। মাহিরাও তাই এই ভাই ডাকটা শুধুমাত্র টিনার জন্য বরাদ্দ রেখেছে। টিনা তীক্ষ্ণ গলায় বলল, তা খেয়াল করবি কেন? জামাইয়ের সাথে ডেটে গিয়েছিলি, আমাদের কথা কি আর মনে থাকবে? মাহিরা লাজুক স্বরে হেসে বলল, ধুর কি যে বলিস। টিনা উৎফুল্ল গলায় বলল, শোন না, তারিফ ভাইকে লুট করার একটা প্ল্যান করেছি। তোদের বিয়ের দিন গেট আটকে বলবো আমাদের তিনজনকে আইফোন দিতে হবে, না হলে ঢুকতেই দেব না। যদি টাকা দিতে চায় তাহলেও নেব না, আইফোনই দিতে হবে। আমাদের এত ট্যালেন্টেড বন্ধুকে সারা জীবনের জন্য নিয়ে যাবে, আর বিনিময়ে সামান্য একটা আইফোনও দিবে না। মাহিরা আগ্রহ নিয়ে বলল, আচ্ছা বলিস। হ্যাঁ রে, কাল তো ঠিক মতো শুনতে পারলাম না, সজল কি করেছিল? টিনা ধমকে সুরে বলল, আমাকে ভালো মুডে দেখলে সহ্য হয় না তোর? ওই বটটার কথা মনে করিয়ে মুড খারাপ করে দিতেই হবে? আহা বল না। আমি ওকে বিয়ে না করলে নাকি আমার লাশ বুড়ি গঙ্গায় ভাসাবে। মাহিরা আতকে উঠে বলল, সে কি? তারপর? তারপর আর কি, মেরেছি একটা চর। চর মেরেছিস সবার সামনে? তো কি করব ও ভাই, হঠাৎ করে এমন কথা, মাথা গরম হয়ে গেল। মাহিরা চিন্তিত গলায় বলল, শোন, এই ছেলেকে কিন্তু আমার মোটেও সুবিধার মনে হয় না। তোকে ভালোবাসে মানলাম, কিন্তু ভালোবাসা প্রকাশ করার উপায়টা এর একদমই ঠিক নয়। টিনা জোর গলায় বলল, ঘোড়ার ডিম বাসে। নাইলা ঠিকই বলে, এখন আর কোনো মেয়ের পাত্তা পাচ্ছেই না, তাই আবার আমার কাছেই ফিরে। টিনা কথাটা শেষ করবে তার আগে পাশ থেকে শোনা গেল তার ভাবির কণ্ঠস্বর, ট্রিনা, ট্রিনা তাড়াতাড়ি এসো, সজল বাসার নিচে এসে চেঁচামেচি করছে। মাহিরা বিড়বিড় করে বলল, সর্বনাশ। টিনা ব্যস্ত গলায় বলল, রাখি ভাই, পরে ফোন করছি। মনে মনে দীর্ঘশ্বাস ফেল মাহিরা। মেয়েটার জীবন থেকে সজল নামক এই বিপর্যয় কবে যে দূর হবে? বিপর্যয় কবে যে দূর হবে তার নিশ্চয়তা না থাকলেও জীবনের বিপর্যয় নেমে আসার দিনটা স্পষ্ট চোখে ভাসে টিনার। ভার্সিটির ফার্স্ট ইয়ার, চারিদিকে এত নতুন নতুন মানুষের ভিড়ে যেন নিজেকে হারিয়ে ফেলতে বসেছে সে। মাহিরাকে অবশ্য সেই প্রথম দিন থেকেই পাশে পেয়েছিল। ভার্সিটির প্রথম দিনগুলোতে তাই খুব একটা অসুবিধায় পড়তে হয়নি। মাহিরার একটা বদ অভ্যাস ছিল, নিজের ক্যাফেটেরিয়ার ভিড় এড়িয়ে তিনাকে সে ভিড়ের মুখে ঠেলে দেওয়া। প্রতিদিন তার হাতে টাকা ধরিয়ে দিয়ে বলবে, ভাই দুটো সিঙ্গারা নিয়ে আয় না। তিনা যদিও বিরক্ত হয়ে বলে, আমাকে কি নিজের পিয়ন পেয়েছিস? মাহিরা তখন পাল্টা যুক্তি দেখি বলে, আরে বাবা, তুই তো লম্বা, সহজে ভিড় ঠেলে নিয়ে আসতে পারবি। তাছাড়া তুই নিজেও তো সিঙ্গারা খাবি, তাই নাকি? ক্যাফেটেরিয়ার সিঙ্গারা দুজনেরই প্রাণের থেকে প্রিয়। তিনাও তাই আর কথা না বাড়িয়ে সিঙ্গারা আনতে চলে যায়। সেদিন তিনা ক্যাফেটেরিয়ার মামার হাতে একটা 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে বলল, মামা 4টে সিঙ্গারা। আশেপাশে মারাত্মক ভিড়। মামার ব্যস্ত মুহূর্তেই একজনের কাছ থেকে টাকা নিচ্ছে, পরপর সরবরাহ করছে তার পছন্দের খাবারটি। তার ব্যস্ত গতিতে ছন্দপতন ঘটল তিনার 1000 টাকার নোট। মামা বিরক্ত গলায় বলেন, ভাঙতে দেন। তিনা ভুরুকুচকে বলল, ভাঙতি থাকলে দিতাম না নাকি?
মামা বিরক্ত ভঙ্গিতে তার কাছ থেকে 1000 টাকার নোটটা নিয়ে 4টা সিঙ্গারা ধরিয়ে দিয়ে বলল, পরে টাকা নিয়েন। টিনা প্রতিবাদে আর কিছু বলবে সেই সুযোগ পেল না। মামা আরেক দিকে ফিরে ক্ষুধার্ত ভিড়কে সামলাতে ব্যস্ত হয়ে গেলেন। টিনা সিঙ্গারা নিয়ে সিঁড়ির উপর ফিরে এলো, কিন্তু খাবে আর কি। তার মনটা পড়ে আছে ওই 1000 টাকার নোটে। ভার্সিটিতে আসার আগে ওই নোটটা ভাঙিয়ে না নেওয়ার জন্য নিজেকে কড়া ভাষায় শাসনও করলো মনে মনে। ক্যাফেটেরিয়ার সামনে ভিড় কমতেই টিনা মামার কাছে ছুটে গিয়ে বলল, আমার টাকা দেন। মামা যেন আকাশ থেকে পড়ে বললেন, কিসের টাকা? টিনার বুকের ভেতরটা ধক করে কেঁপে উঠল। মনে মনে যে ভয়টা পাচ্ছিল সেটাই বুঝি সত্যি হতে চলল। ওই 1000 টাকা দিয়ে তাকে বাকি মাসটা চলতে হবে, সেটা এমন অবলীলায় মামা মেরে দিচ্ছে। টিনা বহু কষ্টে নিজেকে সামলে বলল, একটু আগে না 1000 টাকার নোট দিয়ে 4টা সিঙ্গারা নিয়ে গেলাম, আপনি বললেন পরে টাকা দিতে। মামা দুহাত শূন্য তুলে বলেন, আমি আবার কখন বললাম? মুহূর্তে টিনার বিশ্ববিখ্যাত রাগ চেপে বসলো মাথায়। ঝাঁপিয়ে উঠে সে বলল, ফাইজলামের জায়গা পান না? 5 মিনিট আগে টাকা দিয়ে গেলাম। মামা পাল্টা তর্ক ছুরি দিয়ে বলেন, আমি ফাইজলামি করতেছি, ফাইজলামি করতেছেন আপনি। আসেন দেখে যান, বক্সে একটাও 1000 টাকার নোট নেই। চেঁচামেচির শব্দে আশেপাশের লোকজন জড়ো হয়ে গেল। তিনার অগ্নিমূর্তি রূপটা দেখে যদিও কেউ এগোনোর সাহস পাচ্ছে না, তবুও সাহস করে এগিয়ে এলো একটা ছেলে। সেই ছেলেটাই সজল। সজল ভিড় ঠেলে তিনার পাশে এসে দাঁড়ালো। মামাকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার মামা? মামাকে কিছু বলার সুযোগ না দিয়ে টিনা কড়া গলায় ঘটনার বিস্তারিত খুলে বলল। সজল সবটা শুনে মামাকে উদ্দেশ্য করে বলল, কই মামা, দেখাও তো বক্স। মামা আত্মবিশ্বাস দিয়ে টিনের টাকার বাক্স উঁচিয়ে দেখালেন। অনেক ঘাটাঘাটি করেও সেখান থেকে 1000 টাকার নোট পাওয়া গেল না। সজল ছটফটে গলায় বলল, মামা একটু ভিতরে আসলাম। মামা যেন মুহূর্তেই অপ্রস্তুত হয়ে গেলেন। সজলকে আটকাতে যাবেন, কিন্তু তার আগে দেখেন সে ক্যাফেটেরিয়ার ভেতরে নিজের মতো করে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। মামা ধমকে সুরে বলল, আরে আরে করেন কি, আউলাইয়েন না তো। সজল তার কথা শুনল না। পুরো ক্যাফেটেরিয়া উলট পালট করে শেষমেশ পুরনো মাইক্রো ওভেনটার নিচ থেকে উদ্ধার করে আনলো কাঙ্ক্ষিত হালকা বেগুনি রঙের নোট। মামার মুখটা লজ্জে নত হয়ে গেল। সজল তাকে সহজ করার জন্য বলল, এখানে রেখেছিলেন মামা, এর মধ্যে ভুলে গেলেন? মামা তড়িৎ গতিতে হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, ভিড়ের মধ্যে কখন যে রাখছি খেয়াল নাই। সজল নোটটা টিনার দিকে বাড়িয়ে দিতে এসে গমগমে গলায় বলল, ভাঙতি করে দিতে বলেন। মামা যত্ন নিয়ে ভাঙতি করে সেই টাকা সজলকে দিলেন। টিনাকে দিতেও যেন সাহসে কুলাচ্ছে না। টিনা সজলের হাত থেকে টাকা নিয়ে লম্বা লম্বা পা ফেলে চলে গেল। এই ছিল বিপর্যয়ের প্রথম দিন। পরের দিন আবারও একই সময় ক্যাফেটেরিয়ার সামনে সজলের সঙ্গে দেখা হয়ে গেল টিনার। সজল আন্তরিক ভঙ্গিতে জিজ্ঞেস করল, আজ মামা ঠিকঠাক টাকা ফেরত দিয়েছেন তো? টিনার মনটা হয়তো সেদিন ভালো ছিল। প্রশস্ত হাসি হেসে বলল, আজ আমি নিজেই ভাঙতি দিয়েছি। কদিন পর আবারও একই সময় একই জায়গায় দেখা দুজনের। সজল তাকে দেখে স্বভাবসুলভ হেসে বলল, আপনি কি প্রতিদিনই সিঙ্গারা খান নাকি? টিনা স্বাভাবিকভাবে হেসে বলল, হ্যাঁ, এখানকার সিঙ্গারা পৃথিবীর সেরা। একদিন চপ ট্রাই করে দেখবেন, সেটাও কিন্তু পৃথিবীর সেরা। টিনা এমন একটা মেয়ে যে অন্যের পরামর্শের ধার ধারে না, কারোর কথাই নিজেকে বহুদিনের অভ্যাস ভঙ্গ করে না। তবে সে সময়ে তার মাথাটা হয়তো একেবারে বিগড়ে গিয়েছিল। পরের দিন সত্যি মাহিরার সঙ্গে ডিম চপ নিয়ে বসলো সে। ক্যাফেটেরিয়ার বাইরে তাদের খুব একটা দেখা হতো না। এমন না যে টিনা দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে থাকতো, তবে সারাদিন ছেলেটার সঙ্গে ওই কয়েক সেকেন্ডের সাক্ষাৎ নিমিষে তার মনটাকে ভালো করে দিত। একদিন সজলকে ক্যাম্পাসে খুঁজে পেল টিনা। একা বসে ডায়েরিতে কি যেন লিখছে। টিনা উৎফুল্ল গলায় তাকে ডাকতে গিয়ে লক্ষ্য করলো এতদিনে তার নামটাই জানা হয়নি, তাই বাধ্য হয়েই ডাকলো, এই 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 ছেলে বলে। সজলের ধ্যানভঙ্গ হলো না, এক দৃষ্টিতে সে ডায়েরির দিকে তাকিয়ে আছে। টিনা আবারও ডাকলো, এই ডায়েরিওয়ালা।
এবার চমকে উঠে চোখ তুলে তাকালো সজল। তিনাকে দেখতে পেয়েই একগাল হেসে উঠে এলো তার সামনে। অবাক গলায় বলল, আরে আপনি? কোন ইয়ার? ফার্স্ট। তাহলে আপনি না, তুমি। আমিও ফার্স্ট ইয়ার। সজল হেসে ফেলে হ্যান্ডশেকের জন্য একটা হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি সজল। তিনা হ্যান্ডশেক করে বলল, ত্রিনা কোন ডিপার্টমেন্ট? ইকোনমি। তুমি? ফিনান্স। যেমন আকস্মিকভাবে একে অপরের জীবনে আগমন ঘটেছিল দুজনের, তেমনি আকস্মিকভাবে শুরু হলো বন্ধুত্ব। ততদিনে ভার্সিটিতে তিনজন বন্ধু, মাহিরা, নাইলা আর সজল। নাইলার সঙ্গে বন্ধুত্বটাও সাদামাটাভাবে হয়েছে। ক্লাসে তিনা আর মাহিরা পাশাপাশি বসতো। একদিন নাইলাও এসে বসলো তার পাশে। এরপর কথায় কথায় আড্ডায় থেকে বন্ধুত্ব। কিন্তু তিনা কখনোই ওদের দুজনের সঙ্গে সজলের বন্ধুত্ব করেনি। কেবল নিজেকে সজলের বন্ধুত্বের অধিকারী বলে মনে হতো। তাছাড়া ওরা দুজন ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করার টাইপের নয়। ছেলেদের সঙ্গে বন্ধুত্বে কি এত সমস্যা কে জানে? তারা কি ভিন্ন কোনো প্রজাতি নাকি? প্রথম সজলকে বন্ধু ছাড়া আর কিছুই মনে হয়নি তিনার। প্রথম বলতে এই প্রথম কয়েক মাস মাহিরা নাইলাদের সঙ্গে যেমন আড্ডা হতো, সজলের সঙ্গেও হতো। ওদের সঙ্গে তেমন সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে যেত, সজলের সঙ্গেও যেত। তবে এই আড্ডা আর ঘোরাঘুরির মাঝে অদৃশ্য অবর্ণনীয় কি যেন একটা লুকিয়ে ছিল, হয়তো ভরসা কিংবা জোরালো কোনো একটা টান। ক্লাসের সব থেকে প্রাণোচ্ছল মেয়ে তিনা নতুন পরিবেশে একেবারেই যেই মানিয়ে নিল সেই মিশে গেল সকলের সঙ্গে। মাহিরা আর নাইলা তার সব থেকে ভালো বন্ধু হলো। ক্লাসের প্রায় সকলের সঙ্গেই কথা হয়। স্যার ম্যামেদের সঙ্গেও তার সহজ সম্পর্ক। কিন্তু এই হাসি খুশি মেয়েটারও যে বুকের মাঝে পাথর চেপে ঘুরে বেড়ায় তাকেও জানে না কেউই না। তিনা জানতে দেয় না কাউকে। যাকে সব থেকে বেশি ভরসার পাত্র বলে মনে হয় তাকেই জানাই কেবল। একদিন আড্ডা চলে সেই কষ্টের গল্পটাই বলেছিল সজলকে। সবটা শুনে সজল থবনে গিয়ে বলল, বলো কি, তোমার ভাইয়া তাহলে তোমাকে দেখতেই পারে না? তিনা মলিন হেসে বলেছিল, সেই ক্লাস 9 থেকে তার সংসারে পড়ে আছি, দেখতে পারবে কি করে? আর তোমার বাবা মা? মা অনেক ছোটবেলাতেই মারা যায়। আমার তো তার চেহারাটাও মনে নেই। বাবা একাই আমাদের 2 ভাই বোনকে মানুষ করেছিল। দ্বিতীয়বার বিয়েও করেনি। ভাইয়া চাকরি নিয়ে ঢাকায় চলে আসে, বিয়ে করে সংসারও শুরু করে। আমি আর বাবা থেকে যাই আমাদের চিটাগাঙ্গের বাড়িটাতে। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখি বাবা নেই। সজল শুকনো ঢোকিলে বলে, নেই মানে? তিনা ফ্যাকাশে গলায় বলল, মানে শরীরটা আছে কিন্তু মানুষটা নেই। ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাক করেছিল। তিনার চোখ মুখ নিমিষে রক্তশূন্য হয়ে উঠল। সজলের খুব ইচ্ছে হলো তার হাতটা ধরে ভরসা দেওয়ার জন্য, পাছে তার বিশ্ববিখ্যাত রাগটা আবার ফিরে আসে এই ভয়ে আর ধরল না। তিনা থেমে থেমে বলল, তখন আমি ক্লাস 9-এ পড়ি। ভাইয়া আমাকে ঢাকায় নিয়ে এলো। ভেবেছিল কয়েকটা বছর নিজের কাছে রাখতে হবে। এইচএসসির পর তো বিয়ে করে আমি অন্য বাড়িতেই চলে যাব। এইচএসসি পর্যন্ত ভাইয়া আমাকে সহ্য করে গেল। কিন্তু ঝামেলা হলো যখন ভাইয়া দেখলো আমি ভার্সিটিতেই পড়তে চাই। সজল প্রতিবাদের সুরে বলল, কি বলছো তুমি? এ যুগে এসব হয় নাকি? আমার সাথে তো হলো। ভাইয়া বাসায় প্রচণ্ড চেঁচামেচি শুরু করে দিল। তিনা দীর্ঘশ্বাস ফেলে হেসে বলল, আমাকে তো চেনই, আমি কি ছেড়ে দেওয়ার পাত্র? আমিও পাল্টা চেঁচামেচি শুরু করলাম। ভাইয়া বলল আমাকে পড়াতে সে 1 টাকাও খরচ করতে পারবে না। আমিও বললাম তোমার টাকার জন্য আমি ছটফট করছি না, বাবা আমার জন্য যা রেখে গেছে তাই দিয়েই পড়া। ভাইয়া চেঁচিয়ে উঠে বলল, তাহলে তোকে বিয়ে দেব কি দিয়ে? আমি বললাম বিয়ে আমি নিজের টাকাই করে নেব। সজল হেসে ফেলে কয়েকটা মুহূর্ত চুপ করে রইল, অতঃপর সাহস করে বলে ফেলল, যার সাথে তোমার বিয়ে হবে সে এতটা নিষ্ঠুর নয় যে সব খরচ তোমাকে একাই করতে হবে। যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে তিনা। ব্যাখ্যা করে কথাটার মানে বোঝাতে হলো না তাকে। নিষ্পলক আর্দ্র দৃষ্টিতে দীর্ঘ সময় সে তাকিয়ে রইল সজলের দিকে। এই প্রথম কোনো একটা মানুষের কাছ থেকে এতটা ভরসা পেল সে। বন্ধুত্বের মাস 3 পরে সে বন্ধুত্বর প্রেমে
সেই বন্ধুত্ব প্রেমে গড়িয়ে পড়ল। যদিও ব্যাপারটাকে তিনা প্রেম বলেনি কোনো দিনই। সজলের প্রেমেই পড়েনি সে। প্রেমে পড়ার মতো কোনো বৈশিষ্ট্য তা নেই। হ্যাংলা পাতলা একটা ছেলে, মুখে বড় বড় দাড়ি গোঁফ গজিয়ে থাকে, সেট করে না, কোকড়ানো শার্ট পরে ভার্সিটিতে চলে আসে। স্বভাবটাও কেমন ছটফটে। সজলের প্রতি তিনার মনে যে অনুভূতি আনাগোনা, তার নাম ভালোবাসা। একটা অদৃশ্য অধিকার বোধ হয় ছেলেটার প্রতি। যখনই তাকে দেখে তিনা, তখনই মনে হয় নিজের কাউকে দেখছে। ভালোবেসে সারাটা জীবন এই ছটফটে ছেলেটাকে আগলে রাখতে চেয়েছিল সে, কিন্তু পারল কোথায়? গত বছরের মাঝামাঝি সময় থেকেই শুরু হয় তাদের সম্পর্কের টানাপোড়েন। সজলের নিজস্ব ডিপার্টমেন্টে তার বেশ কয়েকজন মেয়ে বন্ধু আছে। এ নিয়ে কখনোই কোনো আপত্তি ছিল না তিনা। সে নিজেও তো একসময় বন্ধুই ছিল তার। অন্যান্য অতি উদ্বিগ্ন প্রেমিকার মতো সজল আরেকটা মেয়ের ছবিতে লাভ রিয়াক্ট দিলে তেলে বেগুনে জ্বলে ওঠে না। রাতে ঘুমাতে যাওয়ার আগে মেসেঞ্জারে মেসেজের আদান প্রদান করা তাদের দীর্ঘদিনের রুটিন। সেদিনও রুটিন মাফিক তিনা মেসেজ পাঠালো সজলকে। সজলও রিপ্লাই দিল কয়েক মিনিট পর। এভাবে প্রত্যেকটা মেসেজের রিপ্লাই সাথে সাথে আসছে না, আসছে মিনিট খানেক পর। এর একটাই অর্থ, নিঘাত সে অন্য কারোর সাথে কথা বলছে। সজল ভার্সিটিতে এমন পরিচিত কেউ না যে রাত 11টায় মানুষ তাকে মেসেজ করবে। তিনার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল কোনো এক বিচিত্র কারণে। মেসেজে জিজ্ঞেস করলো সজল মিথ্যা বলবে, আর সে মিথ্যা তিনা ধরতে পারবে না। সেদিন রাতে তাই সে চুপচাপ করেই রইল। সজলকে ধরল পরের দিন ক্যাম্পাসে। তিনা ঝাঁঝালো কণ্ঠে বলল, তোমার ফোনটা দাও। সজল থতমত খেয়ে বলল, ফোন? আমার ফোন লাগবে কেন? তিনা গম্ভীর গলায় বলল, তা দিয়ে তোমার কি, দিতে বলেছি দাও। সজল ভয়ে ভয়ে তার ফোনটা এগিয়ে দিল তিনার দিকে। ঝড়ের গতিতে মেসেঞ্জারে প্রবেশ করলো তিনা। তার ধারণাই সত্যি হলো। গত রাতে বর্ষা নামের একটা মেয়ের সাথে মেসেজ আদান প্রদান করছিল সে। সজল লিখেছে, এত ফ্লার্ট করে লাভ কি? আমার সাথে তো আর ডেটে যেতে পারবে না। মেয়েটা লিখেছে। এরপরই আবার একটা চোখ টিপ দেওয়ার ইমোজি। একটু স্ক্রল করতেই তিনা দেখতে পেল সজলের রিপ্লাই, দুষ্টুমি বাদ দিয়ে ঘুমাও বর্ষা, মারবো কিন্তু না হলে। এই মেসেজটার সঙ্গেও জুড়ে দেওয়া একটা চোখ টিপ দেওয়ার ইমোজি। তিনার মাথায় রক্ত উঠে গেল। সজলের ফোনটা আসে মাটিতে ছুঁড়ে ফেল অগ্নিকণ্ঠে বলল, ওরে আহ্লাদ রে, এত আহ্লাদ কোথা থেকে আসে তোমার? সজল সদ্য ভেঙে যাওয়া মোবাইলটার শোক কাটিয়ে বলল, ত্রিনা, আমি তোর সাথে মজা করছিলাম। তিনা দাঁতে দাঁত চেপে বলল, কোনটা মজা আর কোনটা ফ্ল্যাট আমি বুঝি না ভেবেছো? আমার সামনে আর কোনো দিনও আসবে না। আসলে তোমার অবস্থা ওই ফোনটার মতোই করব। লম্বা লম্বা পা ফেলে তিনা ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়। যদিও অনুশোচনায় ডুবে পরের দিনই জামানো টাকা বিসর্জন দিয়ে নতুন ফোন কিনে আনে সজলের জন্য। তবে উন্নতি হয় না তাদের সম্পর্কের। আরও বেশ কয়েকবার নতুন নতুন মেয়েদের সঙ্গে সজলের রং ঢঙে কথোপকথন ধরে ফেলে তিনা। প্রথম দিকে ভার্সিটির বন্ধুদের সঙ্গেই চলতো এসব, কিন্তু মাসখানেক পরই দেখা গেল সজল ফেসবুকে খুঁজে পাওয়া নতুন মেয়েদের সঙ্গে ফ্ল্যাট করছে। বহুবার তাদের ঝগড়া হয়। সজল বারবারই ক্ষমা চাই, আর কোনোদিন কোনো মেয়ের সঙ্গে কথা পর্যন্ত বলবে না প্রতিশ্রুতি দিয়ে ঝগড়া মিটিয়েও ফেলে। শেষের দিকটাই বড্ড ক্লান্ত লাগে তিনার। এসবের পর সজলের প্রতি সে বেশ বিরক্ত। বাড়িতে ভাইয়ের ঝামেলা, ভার্সিটিতে পড়ন্ত সিজিপিএ, সব কিছু নিয়েই সে অতিষ্ঠ। তাই মাস দুয়েক আগে সুস্থ মস্তিষ্কে সজলের সঙ্গে দেখা করে বলে, আমাদের দুজনের জন্যই ভালো হবে যদি আমাদের সম্পর্কটা না থাকে। কথাটা শুনে সজল মনে মনে চমকে উঠেছিল বেশ। খানিকটা সময় নিয়ে এসে চমকের সাথে নিজেকে মানিয়ে নিয়ে বলল, আমরা কি আর কিছুই হতে পারি না? তিনা ক্লান্ত গলায় বলল, চেষ্টা তো কম করলাম না 6 মাস ধরে। সজল আর কোনো প্রতিবাদই করল না। তার চোখে মুখে এমন একটা ভাব যেন সে তিনার এমন প্রস্তাব পেয়ে বেঁচে গেছে। তবুও বেশ অনেকটা সময় চুপ করে কি যেন চিন্তা করে, কিংবা চিন্তা করার ভাব ধরে অবশেষে হতাশ গলায় বলল, ঠিক আছে। সম্পর্ক ভেঙে যাওয়ার 2 মাস পর হঠাৎ সজল
জোকের মতো আঁকড়ে ধরেছে টিনাকে। শেষ মুহূর্তে সে সম্পর্কটা বাঁচাতে কোনো আগ্রহ দেখালো না। এখন হঠাৎ সেই সম্পর্ক ফিরে পেতে ছটফট করছে। গতকাল ক্যাম্পাসে পথ আটকালো, আজ আবার বাড়ির নিচে এসে চেঁচামেচি করছে। বাড়ির সঙ্গে সম্পর্ক ঠিক না থাকলেও তিনার ভাবি নাইলা তাকে বেশ স্নেহ করেন। সজলের কথাও তার অজানা নয়। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আছে বারান্দায়। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সজলকে। ল্যাম্পপোস্টের আলো ঠিক তার মুখে এসে পড়েছে। নাইলা চিন্তিত গলায় বলল, ট্রিনা, ওকে যেতে বলো। একটু পর তোমার ভাইয়া ফিরে এসে যদি দেখে তাহলে সর্বনাশ হবে। টিনা গম্ভীর গলায় বলল, সর্বনাশের কি আছে? ভাইয়া আমাকে কিছু জিজ্ঞেস করলেই বলবো এই ছেলেটাকে আমি চিনি না। যদি জিজ্ঞেস করে এই ছেলে আমার নাম ধরে চিৎকার করছে কেন, তাহলে বলবো পৃথিবীতে আমার একার নামই ট্রিনা নাকি? নিচ থেকে শোনা গেল সজলের চিৎকার। ট্রিনা, একটাবারের জন্য নিচে এসো প্লিজ। টিনা গলা উঁচু করে বলল, বাসায় যাও সজল, আমি তোমার সাথে কথা বলতে চাই না। প্লিজ ট্রিনা। তোমার প্লিজের ধার আমি ধারি না। টিনা উঁচু গলায় বলল। সজল কিছু বলে উঠবে তার আগেই টিনা উচ্চস্বরে ডাকলো তাদের বাড়ি সিকিউরিটি গার্ডকে। করিম চাচা, করিম চাচা। করিম চাচা ব্যস্ত ভঙ্গিমায় বেরিয়ে এসে সজলের পাশে দাঁড়িয়ে বলল, জি আপা। এই ছেলে যদি আর একবার চিৎকার করে তাহলে দুই গালে দুটো চড় মেরে তাড়িয়ে দেবেন। লম্বা লম্বা পা ফেলে ঘরের ভেতর চলে গেল টিনা। একের পর এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে তার বুক থেকে। আজ সত্যি একবার নিচে নেমে শুনতে ইচ্ছে করছিল সজল কি বলতে চাই। নিজের ইচ্ছার বিরোধিতা নিজেই করল। সজলের কথা শুনলে নিঘাত গলে পড়বে আবারও গলে পড়ার অর্থ আবারও জড়িয়ে যাওয়া সেই ক্লান্তিকর সম্পর্কে। মোবাইলে একের পর এক নোটিফিকেশন বেজে উঠছে। তাদের 4 বন্ধুর হোয়াটসঅ্যাপে গ্রুপ 4AS জেগে উঠেছে। গ্রুপের এই নামকরণটা মেঘা করেছে, কারণ তাদের 4 জনেরই নামের শেষ অক্ষর এ। গ্রুপে আজকে সর্বপ্রথম মেসেজটা মেঘা করেছে, আমি শেষ, ধ্রুবর গার্লফ্রেন্ড আছে। তারপর মাহিরার একের পর এক সান্ত্বনামূলক বাণী আর নাইলার একের পর এক আমি বলেছিলাম না টাইপ বাণী। বিরক্তিতে গা গুলিয়ে উঠল টিনার। মানুষ বাঁচে না মানুষের যন্ত্রণা নিয়ে, আর এই মেয়ের এতটুকুতেই শেষ। টিনার একবার ইচ্ছে করলো অফলাইনে চলে গিয়ে ঘুমিয়ে পড়তে, কিন্তু তাহলে মেঘা মারাত্মক মন খারাপ করবে। কাল ভার্সিটিতে দেখা ওর সঙ্গে সঙ্গেই বলবে, আমার এত বড় বিপদে তুই আমার পাশে থাকলি না, আমি ভাবতেও পারিনি। অতিরিক্ত আহ্লাদি একটা মেয়ে মেঘা। আহ্লাদি বলেই বুঝতে পারছে না, যাকে সে বিপদ বলছে তার থেকেও গুরুতর বিপদ মাথায় বয়ে মানুষ জীবনযাপন করে চলেছে। হাজার বিরক্তি সত্ত্বেও গ্রুপের কথোপকথনে যোগ দিল টিনা। ভার্সিটির প্রথম সেমিস্টার ব্রেকের অলস সময়ে কাটাতে একটা আর্ট ওয়ার্কশপে নাম লেখায় মেঘা। 7 দিনব্যাপী এই ওয়ার্কশপে হাতে কলমে ছবি আঁকা শেখানো হবে। সেখানে পরিচিত একটা মুখ চোখে পড়ল তার। মেয়েটা তারই ক্লাসে পড়ে। কোমর সমান লম্বা চুল আর অমায়িক একটা হাসি তার চেহারার বৈশিষ্ট্য। ভালো ছাত্রী হিসাবে সকলেই তাকে চেনে। এখন তো দেখা যাচ্ছে তার গুণের কমতি নেই। চমৎকার একটা মেয়ে ছবি এঁকেছে মেয়েটা। কন্দনরত নবজাতককে কোলে নিয়ে তার কান্না সামলাতে ব্যস্ত মা। মেঘা যাবে না করেও শেষমেশ এগিয়ে গেল মেয়েটার কাছে। মুগ্ধ চোখে তার ক্যানভাসের দিকে তাকিয়ে বলল, চমৎকার, খুব সুন্দর হয়েছে ছবিটা। মেয়েটা হাসি মুখে বলল, থ্যাংক ইউ। তুমি কি ছোটবেলা থেকে ছবি আঁকো? ওই টুকটাক অভ্যাস ছিল আর কি। মেঘা ইতস্তত করে বলল, সরি, তুমি করে বলে ফেললাম, আসলে আমি তোমার ক্লাসেই পড়ি। মেঘা চমকে উঠে বলল, তাই নয় কি? সরি, আমি একদমই চিনতে পারি না। মেঘা লজ্জিত ভঙ্গিতে বলল, আরে সরি বলার কিছু নেই, আমাকে চেনার কোনো কারণ নেই। আমি ক্যাম্পাসে খুব একটা ঘোরাঘুরি করি না, ক্লাসেই বসে থাকি। মেয়েটা মিষ্টি গলায় বলল, হ্যান্ডশেক করতে পারলাম না, হাতের রং ভর্তি। আমার নাম মাহিরা। আমি মেঘা। সেই থেকে মাহিরার সঙ্গে মেঘার বন্ধুত্বের সূচনা। হোয়াটসঅ্যাপে প্রায় কথা হতো দুজনের। কথা হতো মূলত পড়াশোনা নিয়ে। পড়তে পড়তে কোথাও আটকে গেল মাহিরাকে মেসেজ করতো সে।
মাহিরাও এক ফোঁটা বিরক্ত না হয়ে ভয়েস মেসেজে পাঠিয়ে সুন্দর করে বুঝিয়ে বলতো পড়াটা। ভার্সিটি খুলে মেঘা মিশে গেল মাহিরার বাকি দুই বন্ধুর সঙ্গেও। বিশেষ করে তিনার সঙ্গে তার খুব ভাব হলো। তিনার সঙ্গে তার পছন্দ অপছন্দের কোনো মিল না থাকলেও ইনস্টাগ্রামে মিম আদান প্রদান করতো তারা। মাস তিনেক আগের ঘটনা। সকলে অবাক হয়ে লক্ষ্য করলো শান্তশিষ্ট মেঘা কেমন বদলে গেছে। ঝলমলে জামাকাপড় পরে ক্লাসে আসছে, নলের কাছ থেকে ধার নিয়ে ঠোঁটে গাঢ় লিপস্টিক দিচ্ছে, অকারণে মুচকি হেসে উঠছে। ক্লাস শেষে সোজা বাড়ি ফিরে যাওয়া মেয়েটা হঠাৎ উৎফুল্ল গলায় বলছে, চলো কোথাও ঘুরতে যাই। তিনা মাহিরার কানে ফিস ফিস করে বলল, এই আইটেমের আবার কি হলো রে? মাহিরা হালকা গলায় বলল, প্রেমে পড়েছে হয়তো। খিলখিল করে হেসে উঠল দুজনেই। এই হাসির কারণ প্রেম নামক বস্তুর প্রতিব্যঙ্গ প্রকাশ করা নয়। মেঘা যে কারোর প্রেমে পড়তে পারে তা এটা অকল্পনীয় যে হাসি পেয়ে গেল দুজনের। পরের দিন মোটাসোটা একটা চামড়ার ডায়েরি নিয়ে ক্লাসে এলো মেঘা। ক্লাসের ফাঁকে ফাঁকে সে ডায়েরি লেখা পড়তে দিল মাহিরা, তিনা আর নাইলাকে। কাঁচা হাতে লেখা একটা খুদে গল্প সেখানে। গল্পটা প্রেমের নায়ক ধ্রুব আর নায়িকা তারা। তারা একতরফা প্রেম আর বিরহে প্রাধান্য পেয়েছে সেখানে। ব্রেকের সময় মেঘা উৎফুল্ল গলায় জিজ্ঞেস করলো সকলের উদ্দেশ্যে, কেমন হয়েছে গল্পটা? তিনা মুখ বিকৃতি করে বলল, এর থেকে জঘন্য গল্প আমি আমার জীবন নিয়েও পড়িনি। কোনো এন্ডিং নেই, কিছু না। এটা আবার কেমন গল্প? মেঘা মন খারাপ করে কিছু বলতে যাবে, তার আগে মাহিরা পরিস্থিতি সামলে নিয়ে বলল, তুই গল্পের কি বুঝিস রে? জীবনে কটা গল্প পড়েছিস? অনেক ভালো হয়েছে মেঘা। মেঘা নাইলাকে উদ্দেশ্য করে বলল, তোর কেমন লেগেছে? নাইলা ঠোঁট উল্টে বলল, অ্যালার্জি। মেঘা ভুরু কুচকে বলল, অ্যালার্জি? অতিরিক্ত প্রেম পীড়িত দেখলে আমার অ্যালার্জি হয়। তোর গল্পে এতটাই প্রেম পীড়িত যে অ্যালার্জিতে মরেই যাচ্ছি। মেঘা কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, তোদের কি মনে হয় এসব আমি কল্পনা করে লিখেছি? মাহিরা অবাক গলায় বলল, মানে কল্পনা করে লিখিসনি? মেঘা থেমে থেমে বলল, না, এটা আমার জীবনের ঘটেছে। ওরা তিনজন বিস্ময়ে মুখ চাওচাই করল। মেঘার মতো ঘর কোনো অমিশুক মেয়ে কিনা প্রেমে পড়েছে, এও কি সম্ভব? তিনা প্রথম মুখ খুলল, মানে কি? এবার কবে হলো? নাইলা অসহায় গলায় বলল, তার মানে এই গ্রুপে আমি এখন একমাত্র সিঙ্গেল? মেঘা থতমত খেয়ে বলল, আরে না না, আমিও তো সিঙ্গেল। ওনার সাথে আমার প্রেম আছে নাকি? শুধু আমি। মাহিরা কৌতূহলী গলায় বলল, ছেলেটার আসল নাম কি? ধ্রুব? মেঘা লাজুক ভঙ্গিতে বলল, শুভ। আমি নাম দিয়েছি ধ্রুব। তিনা অবাক গলায় বলল, কিন্তু তুই শুভকে ধ্রুব ডাকবি কেন? কারণ উনি আমার জীবনের একমাত্র ধ্রুবতারা। নাইলার মুখভঙ্গি দেখে মনে হলো কেউ যেন সজোরে তার গলা টিপে ধরেছে। তার মুখভঙ্গিতে দৃষ্টিপাত না করে মেঘা বলল, তোরা ছবি দেখবি? মাহিরা আগ্রহ নিয়ে বলল, কিভাবে দেখাবি? আন্টির মোবাইল এনেছিস?